এক্স্যাক্টলি কি ডিজিটাল মার্কেটিং? আজকের ডেটে একটা ব্র্যান্ডকে, একটা বিজনেসকে বা তার কোনো প্রোডাক্টকে আমরা যখন অনলাইনের মাধ্যমে প্রমোট করছি, বিভিন্ন মানুষের কাছে রিচ করছি বা সেখান থেকে লিড জেনারেট করছি, কোয়ারি জেনারেট করছি, পুরো প্রসেসটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ছে। ক্লায়েন্ট অরিজিনালি কি জেনারেট হচ্ছে, এটা আমার বোঝার উপায় কোথায় থাকছে? এখানে তুমি প্রপার ডেটা পাচ্ছ। তুমি এত টাকা খরচের এগেনস্টে তুমি এতটা রিচ করলে, তার এগেনস্টে এত লিড এলো, তোমার কাছে পুরো ডেটা থাকছে। পাশ করে বেরোনোর পর যখন ফিল্ডে সে কাজ করছে, তখন তারা কিরকম স্যালারি এক্সপেক্ট করতে পারে, বা নিজের স্টার্টআপ যদি কেউ শুরু করতে চায় তাহলে কোন বিষয়গুলো তার মাথায় রাখা? ফার্স্টে বলবো স্টার্টআপ কেউ করো না। What is the power of digital marketing and what is the dark side? Hello and welcome to another episode of খোলা পাতা এবং অর্পিতা। আজকের এপিসোডে আমাদের পডকাস্টের আলোচনার বিষয় ডিজিটাল মার্কেটিং। এই টার্মটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। যে কোনো ব্র্যান্ড, ধরুন আমার কোনো ব্র্যান্ড বা আপনার কোনো ব্র্যান্ড যদি অনলাইন প্রমোট করতে চাই, কোনো বিজনেসকে অনলাইন প্রমোট করতে চাই, তাহলে ডিজিটাল মার্কেটিং এখন একটা বেসিক নিড। কিন্তু এক্স্যাক্টলি কিভাবে এই ফিল্ডে কাজ হয়, বা যারা এই ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডে রয়েছেন তারা কিভাবে কোনো ক্লায়েন্টকে তারা প্রমোট করেন, বা নিজেদের ক্ষেত্রেও যারা স্টার্টআপ নিয়ে এগোচ্ছে কিভাবে তারা পারসিউ করছেন, মূলত এই বিষয়গুলোই আজকের পডকাস্টে জানবো। কারণ আজকের প্রেজেন্ট যারা জেনারেশন রয়েছেন তাদের কাছে ডিজিটাল মার্কেটিং খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, কিন্তু এটাও শোনা যাচ্ছে কোথাও গিয়ে এআই যেমন প্রত্যেকটা ফিল্ডকে রিপ্লেস করছে, এই ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডকেও আগামী দিনে রিপ্লেস করতে পারে, এবং তাই একেবারে সুপারফিশিয়াল লেভেলে কোথাও গিয়ে একটা স্যাচুরেশন চলে আসছে। যারা এক্সপার্ট বা যারা ফ্রেশার, একদম এই কোর্স করে বেরোনোর পর কি ধরনের স্যালারি তারা এক্সপেক্ট করতে পারেন, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আজ আমার পডকাস্টের গেস্ট আডভারাস প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির ওনার সৌরভ দত্ত। সৌরভ, ওয়েলকাম। নমস্কার। কেমন আছিস বল? খুব ভালো আছি, আর তোমাকে অনেক থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমি তোকে থ্যাংক ইউ বলতে চাইবো, তার কারণ হচ্ছে যে কোথাও গিয়ে মনে হয় যে একজন এক্সপার্ট যে এই ফিল্ডে কাজ করছে, নয় নয় করে তোর বেশ কয়েক বছর হয়ে গেল, 8-10 বছর হয়ে গেল, এবং একেবারে শুরুর দিন থেকে যে এক্সপেরিয়েন্স গুলো হয়েছে এবং যেখানে যেখানে সমস্যা হয়েছে সেটা কিভাবে মানে ওভারকাম করে এগোচ্ছে, সেটা মনে হয় যারা এই ফিল্ডে আসতে চাইছে তাদের জন্য খুব দরকার। প্রথমেই যেটা বল যে তোর জার্নি শুরু তো বাঁকুড়া থেকে, এবং সেখান থেকে কলকাতায় আসা এবং তারপরে অন্যান্য কাজের সাথে যুক্ত থাকার পর এই জার্নিটা শুরু করা। তো এর ব্যাক স্টোরিটা কি? ব্যাক স্টোরি বলতে আমার স্কুলিং বাঁকুড়াতে, তারপর কলেজে পর মাস্টার ডিগ্রি করতে আমি কলকাতা আসি। তো এখানে মাস্টার্স করার পর আমি আইটিতে জব করি ফার্স্টে। তো ওখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং প্রতি একটা, তখন ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা তো ছিল না, টার্মসটা অতটা উচ্চারণ করা হতো না, মানুষ বুঝতো না। সোশ্যাল মিডিয়াতে জাস্ট একটু ট্রেন্ড উঠছে, তো আমার কিছু পেজেস ছিল, সেই সময় একটু আইডিয়া হতো, তো বেশ ভালো লাগতো। মানে আমি আইটিতে জব করতে করতে আমার মনে হতো কোথাও যেন দাঁড়িয়ে যে আমি এটাকে নিয়ে কিছু কেরিয়ার বা এটাকে নিয়ে একটু এগোতে পারি। তো তখন থেকে শেখা শুরু, মানে আমি একটা বেসিক নলেজ থাকতে থাকতে শেখা শুরু হলো। তো তারপর তখন কলকাতাতে যেটা হয়, মানে অন্য কান্ট্রিতে তখন দেখবে তুমি অনেক এটাকে নিয়ে চর্চা হচ্ছে, বাট ইন্ডিয়াতে একটু শুরু হয়েছে, ঠিক আছে। তো তখন থেকে শেখা শুরু, তারপর অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ শুরু করলাম, জব ছেড়েছি, আইটির জব ছেড়েছি, দিয়ে আস্তে আস্তে করে টিম ফর্ম করলাম, তারপর একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর্ম করেছি। তো এখন পুরো টিম আছে, কাজ হয় যথেষ্ট ঠিকঠাক ভাবেই, আস্তে আস্তে গ্রো করছে। ডেফিনেটলি, কারণ আইটি সেক্টরে কাজ করা এবং একটা সিকিউর জব ছেড়ে একটা স্টার্টআপ, রিস্ক ফ্যাক্টর তো অনেকটাই থাকে, এবং সেই জায়গার মধ্যে দিয়ে আপস ডাউনস এর মধ্যে দিয়ে একদম। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা বেসিক ধারণা সবার, অনেকেই বলে থাকেন ডিজিটাল মার্কেটিং মানে কোথাও গিয়ে কি বুস্ট করা, মানে এক্স্যাক্টলি কি ডিজিটাল মার্কেটিং? বুস্ট মানে হচ্ছে কি, আমরা বলি না যে আমরা একটা পুশ করছি, মানে আমরা ইমিডিয়েট একটা ওয়েতে কাউকে পুশ করছি বা একটা স্পিড বাড়াচ্ছি, হোয়াটএভার। তো বুস্ট আমরা যে টার্মসটা ইউজ হয় ডিজিটাল মার্কেটিং এ, এটা একটা ওভারঅল ডিজিটাল মার্কেটিং একটা 1%। আচ্ছা, ঠিক আছে। মানে কি, আমরা যেটা জেনারেলি ইউজ করে থাকি, বুস্ট করা মানে তুমি একটা খরচের মাধ্যমে বলো বা পেমেন্ট করে পর তুমি একটা তোমার পোস্ট বা কোনো ক্যাম্পেইনকে রিচ করছো অনেক মানুষের কাছে, তো এটা একটা বুস্ট। তো এই বুস্ট ডিজিটাল মার্কেটিং এর একটা ছোট পোর্শন, এছাড়াও কিন্তু অনেক কিছু আছে যে ডিজিটাল মার্কেটিং কভার করে। তো একজন মানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট মানে কি কি কাজ তাহলে করতে হয়? যেটা বললি যে অনেকগুলো ফিল্ড রয়েছে এখানে, অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে দিয়ে
যেতে হয় তার একটা পার্ট হচ্ছে এই বুস্টিং। হুম। তো এক্স্যাক্টলি কি কাজ করতে দেখো হয়? এক্স্যাক্টলি কাজ বলতে ডিজিটাল মার্কেটিং এর আগে আমি যদি একটা ওয়ার্ড বলি মার্কেটিং, হুম, মার্কেটিং ওয়ার্ডটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, এবং পরিচিত। একটা সময় পর্যন্ত নিউজ পেপার যদি দেখি সেখানে প্যাম্পলেট হোক, রিফ্লেক্ট হোক, মানে এর মাধ্যমে অ্যাড দেওয়া হতো। নিউজ মানে চ্যানেল হোক, যে কোনো টেলিভিশন চ্যানেলে আমরা অ্যাড দেখেছি, হোর্ডিং এ আমরা দেখেছি, কিন্তু সেটা পাশাপাশি যখন এটা একেবারে অনলাইন প্ল্যাটফর্মে চলে আসলো, তার ডিফারেন্সটা বেসিক কি? হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে দেখো আজকে একটা মার্কেটিং কনসালটেন্ট বা মার্কেটিং স্পেশালিস্ট বলতে পারো বা বিশেষজ্ঞ বলতে পারো, তার যেটা কাজ কি থাকে, একটা বিজনেসকে বা একটা ব্র্যান্ডকে হুম, এটাকে প্রমোট করা, হুম, সেটা তার প্রোডাক্ট হোক বা সার্ভিস হুম। বা ওভারঅল ব্র্যান্ডটাকে প্রমোট করা। একজন ডিজিটাল মার্কেটার একই কাজটা করছে, সেটা অনলাইনে ভিত্তিতে করছে, ডিজিটালি করছে। তো সোজাভাবে যদি বলি, আজকের ডেটে একটা ব্র্যান্ডকে, একটা বিজনেসকে বা তার কোনো প্রোডাক্টকে হুম, আমরা যখন অনলাইনের মাধ্যমে প্রমোট করছি, বিভিন্ন মানুষের কাছে রিচ করছি, হুম, বা সেখান থেকে লিড জেনারেট করছি, কোয়ারি জেনারেট করছি, হুম, পুরো প্রসেসটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা পড়ছে। এবার কিছুটা ডিফারেন্স আছে ট্র্যাডিশনাল মার্কেটিং এর সঙ্গে ডিজিটাল মার্কেটিং, কোন জায়গায় ডিফারেন্সটা মেইনলি, যেটা আমরা সবাই কম বেশি বুঝতে পারি। তুমি একটা কথা বলো অর্পিতা দি, আজকের ডেটে তুমি আজ থেকে 5-7 বছর আগে যখন তুমি কোথাও জার্নি করতে ট্রেনে বা বাসে করে, তোমার মনে হতো জানলার পাশে সিটে বসবো, একটু হুম। প্রকৃতি বা নেচার দেখতে দেখতে যাবো। তো যখন আমরা নেচার দেখি তখন কিন্তু তার হোর্ডিংও চোখে পড়তো। আজকের ডেটে তুমি মেট্রোতে যাও, 10 জনের মধ্যে 9 জন কিন্তু মোবাইলটা ঘাঁটতে থাকে, Exactly. রাইট? তুমি বাড়ির মধ্যে থাকো, হুম। তোমার ফ্যামিলির সাথে থাকো, তুমি মোবাইল ঘাঁটছো, হুম, তার মানেটা কি তোমার চোখ কিন্তু সবসময় মোবাইলের মধ্যে আছে, হুম, তাই তো? তো আজকে আমাকে অ্যাডভার্টাইজটা করতে হবে মোবাইলেই। আমাকে যেখানে মানুষের চোখ যাচ্ছে, বা টোটাল যদি টাইমটাকে আমরা ভাগ করে দিই, যে 100%, 100 এর মধ্যে 90% টাইম যেখানে যাচ্ছে সেখানে অ্যাডভার্টাইজমেন্টে মানে আমার পৌঁছাতে খুব হবে। মনে পড়ছে একটা কথা, কি বলতো, বলো। কোথাও কারুর পৌষ মাস, কারুর কারো সর্বনাশ, কেন বলতো? হ্যাঁ, মানে ডাক্তাররা বারণ করছে যত কম আপনি মানে স্ক্রিন টাইম কমান, হুম। এবং সেক্ষেত্রে ওটাই কোথাও গিয়ে যারা ডিজিটাল মার্কেটিং করছে একদম তাদের কাছে ওটাই কিন্তু প্লাস পয়েন্ট, যে ঠিক। বেশিরভাগ সময়টা প্লাস মোবাইলে পয়েন্ট থাকছে। আছে, মাইনাস পয়েন্ট সবকিছু আছে, হুম। কিন্তু কোথাও যেন দাঁড়িয়ে আজকে আমার ব্র্যান্ডকে সেই জায়গায় হিট করতে হবে যেখানে মানুষ সবসময়, তাদের চোখ যেখানে মানুষের আছে। তাহলে এটা কি একটা বেসিক নিড প্রেজেন্ট সিনারিওতে? একদম নিড আছে। কেন নিড আছে? তুমি এবার সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। আচ্ছা। আমি বলবো না যে তোমার পৃথিবীতে সব বিজনেস সাবজেক্টের জন্য ডিজিটাল মার্কেটিং নিড আছে, হুম। কিন্তু ম্যাক্সিমাম বা ওভারঅল তুমি 90% প্লাস তুমি বলতে পারো বিজনেসের আজকে ডিজিটাল মার্কেটিং নিড আছে। এমন নয় তো সব ক্লায়েন্ট হচ্ছে খুব মেট্রো সিটি বেস, মফস্বলে ক্লায়েন্ট রয়েছেন, মানে হুম, হুম। কোথাও গিয়ে কি এই স্ট্র্যাটেজিটাও কি ডিফার করে? হ্যাঁ, ডিফার করে। দেখো তোমার ব্র্যান্ড কোন এরিয়াতে সেটা কিন্তু শুধু ম্যাটার করছে না, আচ্ছা। সেই ব্র্যান্ডের অডিয়েন্স কারা, তাদের কাছে রিচ করতে চাইছি, হুম। সেটা ম্যাটার করে যায়। ধরো তোমার ব্র্যান্ড হচ্ছে কলকাতা, হুম, তুমি একটা মেট্রো সিটি বেসড কোম্পানি, বাট তুমি বিক্রি করছো তো কলকাতা শুধু না, হুম, তোমাকে বিক্রি করতে পুরুলিয়া পৌঁছাতে হচ্ছে বা প্রোডাক্টটা নিয়ে যেতে হচ্ছে, বাঁকুড়াতে যাচ্ছে, ইভেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো একটা মফস্বল বা জঙ্গল এরিয়া যে কোনো জায়গায় যেতে হতে পারে। তো আজকে তুমি অ্যাজ এ ওনার হয়তো ভাবছো কলকাতার মধ্যে আছো, হুম। বাট তোমার প্রোডাক্ট কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে রিচ করছে, অল ওভার ইন্ডিয়াতে রিচ অল ওভার করছে, ইন্ডিয়া বা যারা তাহলে অ্যাব্রোডেও অ্যাব্রোডও করছে। তাহলে একদম। আমাকে কোথাও যেন দাঁড়িয়ে আমাকে এটা ভাবতে হবে যে হুম। আজকে কলকাতা বা যে কোনো মেট্রো সিটির মানুষের হুম, হুম। যে চিন্তা ভাবনা, এটা কিন্তু একদম মফস্বলের কিন্তু সবসময় ম্যাচ করে না, কিছু তো মানে চেঞ্জ থাকে। ইভেন আমার ক্ষেত্রে এটা খুব মানে সুবিধা হয়েছে, আমি বলবো যে আমি ছোটবেলাতে যেহেতু মফস্বলে মানুষ হয়েছি, আর অনেকটা পর আমি কলকাতাতে অনেক বছর আছি, হুম। এই জন্য একটা মেট্রো সিটির মানুষের মানসিকতা আর একটা মফস্বল মানুষের চিন্তা ভাবনা আমি দুটো রিলেট করতে পারি। আর এই জন্য আমি সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সেট করতে পারি আর কি, যে একটা ব্র্যান্ড কোন অডিয়েন্সের কাছে রিচ করবে, তো সেই অডিয়েন্সের চিন্তা ভাবনা কি হওয়া উচিত, সেই অনুযায়ী কি স্ট্র্যাটেজি সেট করব, এটা আমি চিন্তা ভাবনা করি আর কি। মানে সব ক্ষেত্রে এখন যেমন শুনি সেলফ মার্কেটিং ইজ অলসো ইম্পর্টেন্ট। হুম। এই যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কারুর যদি প্রোডাক্ট খুব ভালো হয়, সেক্ষেত্রে যদি সে এই ডিজিটাল মার্কেটিং এর থ্রু তার প্রোডাক্টকে সেল না করে বা যদি প্রমোট না করে, কোথাও কি তাহলে পিছিয়ে পড়তে হবে? তো করা তো অবশ্যই উচিত, কারণ তোমাকে সেই আবার একই জায়গায় আসতে হয় যে তোমার প্রোডাক্ট খুব ভালো বাট তুমি মার্কেটিং করছো না, রিচ করছো না, তো মানুষ জানবে কি করে? তোমার আবার অনেক সময় কি হয়, প্রোডাক্ট হয়তো অ্যাভারেজ, বাট মার্কেটিং তার স্ট্যান্ড এতটাই ভালো, প্রোডাক্ট কিন্তু অনেক সেল হয়ে যাচ্ছে। এটা আজকের দুনিয়া আমরা নিজেরাও দেখি। তুমি পৃথিবীতে সমস্ত প্রোডাক্ট তোমার টেস্ট করা তোমার পক্ষে সম্ভব না, যে আমি 7 দিন টেস্ট করে দেখবো ভালো কি খারাপ। তুমি আজকে যে কিছু কেনার আগে তুমি কিভাবে ডিসিশন নাও যে হ্যাঁ এটা আমি কোথাও যেন শুনেছি, হুম। এটা ভালো, টিভিতে দেখেছি বা নিউজ পেপারে দেখেছি বা ফেসবুকে কোনো অ্যাডে দেখেছি, বা আমার কেউ রেফার করেছে এটা খুব ভালো, তো তারপর তুমি ডিসিশন নাও যে হ্যাঁ নতুন প্রোডাক্ট আমি ট্রাই করতে পারি। তো তুমি আজকের ডেটে যতদিন বিজনেস আছে ততদিন মার্কেটিং থাকবে, মার্কেটিং থাকা মানে ডিজিটাল মার্কেটিং ততদিন নিড থাকবে, যতদিন ডিজিটাল মার্কেটিং মানে মানুষ অনলাইন যতদিন সময় দেবে আর কি।
কিন্তু এর কি কোথাও গিয়ে মানে আমরা যেটা দেখি যে ধর যখন মানে সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো অ্যাড আসছে কোনো একটা প্রোডাক্টের, হয়তো অনেক সেখানে মানে সার্কুলেশন অনেক হচ্ছে, কিন্তু আখেরে যেটার জন্য এই ডিজিটাল মার্কেটিং এর থ্রু আমার প্রোডাক্টকে ডিসপ্লে করা, সেটা হচ্ছে যে আক্ষরিক অর্থে সেল কতটা হচ্ছে, সেটা কি সত্যি হয়, পৌঁছানো যায়? একদমই হয়। এবার এখানে একজন এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটার যখন থাকে, তার কাজ কি হয় যে একটা তুমি ধরো প্রোডাক্ট লঞ্চ করলে মার্কেটে, একজন ফ্রেশার কি হয়, সে হয়তো একটা ওয়েতে অ্যাড রান করে দেবে, যে এক্সপিরিয়েন্স সে একটু বুঝবে যে এই প্রোডাক্টটা আমি শুধু মার্কেটিং বা আমি অ্যাড রান করলে হবে না, তার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, কোন অডিয়েন্সের কাছে যাওয়া উচিত, যে অডিয়েন্সটা এটা বেশি এফেক্টিভ বা রেজাল্টটা আসতে পারে, বা আমার এটার জন্য কি ডিজাইন হওয়া উচিত, কি ওয়েতে রিচ করব, এইগুলো ম্যাটার করে। তো সেলস অবভিয়াসলি হয়। ক্লায়েন্ট অরিজিনালি কি জেনারেট হচ্ছে, এটা আমার বোঝার উপায় কোথায় থাকছে? একটা হচ্ছে ক্লায়েন্ট জেনারেট হচ্ছে, তুমি প্রপারলি বুঝতে পারছো তোমার কাছে কোয়ারি আসছে, এটা তো একদম ক্লায়েন্ট ওখান থেকে ফিডব্যাক তুমি পেয়ে যাচ্ছ, তোমার অ্যাডের যে ফিডব্যাকটা। নাম্বার টু, তোমার কাছে প্রপার ডেটা আসছে। তুমি আজকে ধরো নিউজ পেপারে যদি অ্যাড দাও, এটা আমি কাউকে ছোট বড় করছি না, এটা একটা ফ্যাক্ট। তুমি রাস্তায় যদি হোর্ডিং এ দাও, তুমি একটা অ্যাজাম্পশন করছো যে এই রাস্তার ওপর দিয়ে 1 লক্ষ মানুষ যাতায়াত করে, তার মধ্যে 30,000 জন চোখ তুলবে, তাহলে দেখবে। তুমি তোমার কাছে ডেটা নেই, কিন্তু ওটা 30,000 দেখলো না 3 লাখ দেখলো না 3,000 জন দেখলো, বাট এখানে তুমি প্রপার ডেটা পাচ্ছ। তুমি এত টাকা খরচের এগেনস্টে তুমি এতটা রিচ করলে, তার এগেনস্টে এত লিড এলো, তোমার কাছে পুরো ডেটা থাকছে। এটা একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ এটাই যে তুমি প্রপার মনিটরিং করতে পারছো তোমার এক একটা টাকার এগেনস্টে কত রিচ হলো বা কত লিড এলো, বা কি তোমার খরচাটা কি অনুপাতে মানে ডিভাইডেড হলো। তো একজন যখন ক্লায়েন্ট কোনো ডিজিটাল মার্কেটারের কাছে যাবে, সে কি করে বুঝবে? যে বললি তুই এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে, মানে আমি ঠিকঠাক এক জায়গায় গিয়ে পৌঁছচ্ছি কিনা, কারণ এতটাই এখন মার্কেটে এই ডিজিটাল মার্কেটার রয়েছে বা এই কোম্পানিগুলো রয়েছে, স্টার্টআপ এত রয়েছে, আমি ঠিক জায়গায় গিয়ে পৌঁছচ্ছি কিনা, মানে সেটা বোঝার জন্য তোর কি সাজেশন? দেখো, আমার সাজেশন হচ্ছে কি, যেটা আমি নিজেও খুব এই রুলটা ফলো করি বা অ্যাপ্লাই করি বলতে পারো। ফার্স্ট অফ অল, আমি যে স্ট্র্যাটেজিতে অলরেডি কাজ করেছি কোনো একটা বিজনেসের জন্য, আমি ওটাতে অনেক বেশি কনফিডেন্ট থাকি। তো ওই ওরিয়েন্টেড বা ওই নিচে যদি কোনো ক্লায়েন্ট বা কেউ কোয়েরি করে আমাকে, যে আমি সাবজেক্টটা বুঝে নিই, আমি অনেক ভালো কিছু ইনপুট আগে ফার্স্টেই দিয়ে দিই, ঠিক আছে। এবার কি হচ্ছে, ধরো আজকের ডেটে অডিয়েন্স তো সেটা বুঝবে না যে আমি ভালো কি খারাপ, তো ওটা একটা চেক পয়েন্ট থাকা উচিত যে আপনি এই ওরিয়েন্টেড কাজ করেছেন কিনা, বা তার কিরকম লিড আসতে পারে, বা সেই লিডের কনভার্সন রেশিও কি হতে পারে, একটা প্রপার ধারণা তৈরি করা। এবার আমি যদি কাজটা করে থাকি, নিশ্চয়ই আমার কাছে পোর্টফোলিও থাকবে কিছু, আমি অমুক ক্লায়েন্টের কাজ করেছি, তার এরকম একটা ডেটা, আমি ডেটা হয়তো শেয়ার করবো না, একটা ওভারভিউ তো দিতে পারবো। তো এটা একটা তো চেক পয়েন্ট থাকা উচিত। শুধুমাত্র কি থ্রু সোশ্যাল মিডিয়ার মানে ফেসবুক হোক, ইউটিউব হোক বা ইনস্টা হোক, এর মাধ্যমেই কি শুধু এই মার্কেটিংটা হয়? আমাদের ধারণা মানে ডিজিটাল মার্কেটিং মানে শুধুমাত্র এই 3টে প্ল্যাটফর্মের মধ্যে ঘোরাফেরা করা, বেসিক মানুষের ধারণা যেটা। এর বাইরে কি? এর বাইরে অনেক কিছু আছে। তুমি ধরো আজকে ইমেল মার্কেটিং করতে পারো, তুমি হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারো, তুমি আজকে ধরো যা কিছু ডিজিটালি তুমি দেখছো, সেটা যে কোনো তোমার অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে অ্যাড রান করতে পারো। কি ইমেল মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিভাবে হচ্ছে এগুলো কাজ? ইমেল, এটা তুমি পুরোপুরি ধরো তুমি একটা ডেটা তোমার কাছে, একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি চাইছো এই ডেটাবেসটা তোমার কাছে আছে, তুমি ওদেরকে রিচ করবে একটা ক্লিক করে। তুমি আমরা জেনারেলি কি করি, সবাইকে মেল আইডি ধরে ধরে মেল করি বা হোয়াটসঅ্যাপ করি। আজকে ডেটে তোমার কাছে খুব ইজিয়েস্ট একটা ওয়ে, তোমার কাছে 1 লক্ষ ডেটাবেস আছে, তুমি জানো এই ডেটাবেসটা তোমার খুব এফেক্টিভ ডেটাবেস আছে, তুমি এক ক্লিকে 1 লক্ষ মানুষের কাছে রিচ করতে পারবে আজকের ডেটে। ফেসবুক, ইনস্টাগ্রাম, যে ইউটিউব, এছাড়াও ধরো তুমি আজকে কোনো একটা পোর্টালে তুমি অ্যাড দেখছো, মানে পোর্টালে নিউজ পড়তে ঢুকেছো, ওখানে তোমার অ্যাড চলছে, এটা আছে, ঠিক আছে। তুমি গুগলে কিছু সার্চ করছো, সার্চ করি আমরা কোনো একটা ইনফরমেশন জানার জন্য, তো তার ওরিয়েন্টেড কিছু রেজাল্ট আছে, সবাই তো চাই ফার্স্টে আমি থাকবো, মানে যে ওখানে রেজাল্ট আসছে, তো ওটা তো নিশ্চয়ই কিছু কাজ আছে, এটাকে আমরা এসইও বলি। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ছাড়াও এটা আমরা কি ম্যাক্সিমাম রিলেট করে ফেলি, যেহেতু আমরা একটা ইউজার, কিন্তু আমরা গুগলও কিন্তু সার্চ করছি, সবাই করছি, ইমেল দেখি কিন্তু, হোয়াটসঅ্যাপ দেখছি কিন্তু, এছাড়া বিভিন্ন আমাদের প্ল্যাটফর্ম আছে। এবার ফেসবুকের মতো আজকের ডেটে ওয়ার্ল্ডে আরো 10টা প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেটা আমরা হয়তো ইউজ এই দেশে এখন কম করছি, বা লিঙ্কডইন আছে, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। তাহলে যত বেশি প্ল্যাটফর্ম আছে, তত বেশি প্ল্যাটফর্মে কিন্তু অনলাইন মার্কেটিং হচ্ছে। তো এটা কিন্তু সীমাবদ্ধ নয় যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তো 100টা প্ল্যাটফর্ম হতে পারে, এটা কালকে নতুন 10টা আরো আসতে পারে। একজন এই ডিজিটাল মার্কেটিং শিখছে, সেখানে একটা নির্দিষ্ট টাইমের একটা কোর্স হচ্ছে 4 মাস বা 6 মাস, সত্যি তোর কি মনে হয় যে এই কয়েক মাসের মধ্যে শিখে যখন সে
ফিল্ডে কাজ করছে তখন তো আসল চ্যালেঞ্জটা তার শুরু হচ্ছে। কি কি ধরনের মানে প্রবলেম তাকে ফেস করতে হচ্ছে বা ক্লায়েন্টের কি কি ডিমান্ড থাকছে, সেই ডিমান্ডটা সে কতটা মিট করতে পারছে, এই 4 মাস বা 6 মাসের একটা কোর্স দিয়ে সেটা কতটা সম্ভব? মানে সত্যি কি শেখা যায় নাকি একেবারে বেসিক জিনিসটা শেখানো হয় যেটা দিয়ে এই কাজটা শুরু করা যায়? হ্যাঁ, এটা তুমি সেকেন্ড পয়েন্ট একদম ঠিক বলেছো, যে একদম বেসিক একটা জিনিস ওখানে শেখানো হয় বা একটা ওভারভিউ বলতে পারো দেওয়া হয়, যেটা তোমার একটা স্টুডেন্ট 6 মাসের মধ্যে শিখতে পারে। শুধু 6 মাস না, এখন 1 বছরের 1.5 বছরের কোর্স প্রোগ্রাম আছে, তো এটা শিখতে পারে। এরপর কি হচ্ছে, তাকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হোক কাজ করে তাকে প্র্যাকটিক্যালি শিখতে হচ্ছে। ওটা ওভারভিউ পাচ্ছে যে এইভাবে মেটা অ্যাডস রান করা যায় বা গুগল অ্যাডস রান করা যায়, এসইও এই জিনিসটা হয়, এইভাবে ডিজাইন হচ্ছে, ওয়েবসাইট এইভাবে বানানো হয়। কিন্তু প্র্যাকটিক্যালি যতক্ষণ সে কাজটা করছে এটা কিন্তু বুঝতে পারবে না। এই জন্য কাজ করতে করতে আলটিমেট শেখা কিন্তু কাজ করতে করতে হয়। আচ্ছা, এই যে এসইও, আমি যদি ভুল না করি আমাকে কারেক্ট করে দিস, এসইও, এসওএম, এই টার্মগুলো আমরা শুনে থাকি, তো এগুলো এক্স্যাক্টলি কি এবং এর তো অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, কার জন্য কোনটা সুটেবল হবে সেটাই বা বুঝবে কি করে যারা আসতে চাইছে? দেখো, এখানে বিজনেস টু বিজনেস খুব ভ্যারি করে। ধরো আমার একটা এমন বিজনেস আছে, আমার অবজেক্টিভ কি আছে, সেই বিজনেসের যে সাবজেক্ট আছে। ধরো আজকের ডেটে আমি একজন ডক্টর, মেডিসিনের ডক্টর, তো আমি কি চাইবো, একটা হতে পারে কি কেউ গুগলে সার্চ করতে পারে মেডিসিন ডক্টর নিয়ার মি বা ইন কলকাতা, রাইট? তাহলে কি আমি চাইবো কি এটা আমার যেহেতু খুব মিস আছে যে আমি মেডিসিন ডক্টর আছি, আমি গুগলে কেউ সার্চ করবে আমাকে পাবে, তো তাকে চুজ করতে গুগলে হিট করতে হবে আগে। যে আমি এসইও চলে গুগলে হিট করতে হলে কি করতে হবে, এসইও করতে হবে, ওয়েবসাইটটা একটা থাকবে যেটা র্যাঙ্ক উপরে উঠবে। আমি গুগল বিজনেস প্রোফাইল বলে একটা অপশন, মানে তোমার হাই অপশন, ওটা তোমার র্যাঙ্কিং এর জন্য অপটিমাইজ করতে হবে। গুগল অ্যাডস মানে সার্চ আর যেটা রান করতে হতে পারে। ধরো মার্কেটে তুমি নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছো, যে কনসেপ্টটা কোনো সার্চ ভলিউমে নেই, এমন কিছু একটা প্রোডাক্ট তুমি লঞ্চ করছো যার কোনো সার্চ ভলিউম গুগলে নেই, তুমি গুগলে সার্চ করে লাভ হবে? তো সার্চে তো কেউ করে না আজকের ডেটে। তোমাকে তখন কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করাতে হবে। এই জন্য কি, মানে তুমি প্রোডাক্টটাকে নিয়ে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষের কাছে রিচ করতে চাইছো, যে আমি এই কনসেপ্টটা মার্কেটে নিয়ে এসেছি। আজকের মানুষ ওলা উবের সবকিছু বোঝে, একটা সময় কেউ তো ওটাকে শুরু করেছিল, রাইট? তো এই কনসেপ্টটাকে নিয়ে যখন রিচ করতে আছে তখন তো মেটা অ্যাডসে আসতে হবে। ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে মানুষের কাছে রিচ করতে হয়, বা গুগলের ডিসপ্লে মার্কেটিং যেটা হয়, ইউটিউব অ্যাড হয়, এর মাধ্যমে রিচ করতে হয়। তো বিজনেস টু বিজনেস খুব ভ্যারি করে। আমাকে বুঝতে হবে যে এই বিজনেসের জন্য কোন স্ট্র্যাটেজিটা বেশি অ্যাপ্লিকেবল। ইভেন আমার মনে হয় একজন বিজনেসম্যানের পক্ষে যেন সেটা সম্ভব না, একজন ডিজিটাল মার্কেটারকে তাকে সঠিক গাইড করতে হবে সাবজেক্টটা বুঝে, যে আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করুন বা এই প্ল্যাটফর্মটা আপনার জন্য বেশি এফেক্টিভ। সব থেকে ডিমান্ডিং ফিল্ড কোনটা? এটা ডিমান্ডিং ফিল্ড বলে কিছু হয় না, মোটামুটি সবকিছুই ডিমান্ডিং। তাও আমি বলতে পারি, খুব যদি স্পেশাল ভাবে বলি, যে এখন পারফরমেন্স মার্কেটিংটা খুব বেশি ডিমান্ড। মানে কি, আজকের ডেটে আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং বলতে রিচ করছে, এই করছি। এখন ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি আছে, ভাই তুমি ক্যাম্পেইন রান করো, লিড জেনারেট করো, প্রপার একটা স্ট্র্যাটেজি সেট করো, সেভাবে মানে প্রপার পারফরমেন্স আসুক আমার কাছে। আমি এমন আপ টু লিড থেকে শুরু করে কনভার্সন পুরো জিনিসটাই যদি করতে পারে, মানে 360, মানে আজকের ডেটে শুধু এটা নয় যে আমাকে সবকিছু জানতে একটু হবে, মানে আমি গুগল অ্যাড রান করব, আমি মেটা অ্যাড রান করব, আমাকে তার জন্য গ্রাফিক ডিজাইন আমাকে করতে হবে। মানে কি, আমি ডিমান্ডিং সবটাই তোমাকে। তুমি যদি একটা টোটাল 360 যদি জানো বা একটা ওভারভিউ থাকে, তাহলে তুমি একটা ভালো পারফর্ম করতে পারবে। এবার তুমি একটা নিচে হয়তো ভালো কাজ করছো, এটা আলাদা বিষয়। যারা এক্সপেরিয়েন্স থাকছে বা যারা ফ্রেশার থাকছে, একটা পাশ করে বেরোনোর পর যখন ফিল্ডে সে কাজ করছে, তখন তারা কিরকম স্যালারি এক্সপেক্ট করতে পারে, বা নিজের স্টার্টআপ যদি কেউ শুরু করতে চায় তাহলে কোন বিষয়গুলো তার মাথায় রাখা? ফার্স্টে বলবো স্টার্টআপ কেউ করো না প্রথমে। কেন? অ্যাট লিস্ট এক্সপেরিয়েন্স একটু হওয়া উচিত। আচ্ছা, যেটা তুই বলি মানে আইটি তে চাকরি করার পর সেই এক্সপেরিয়েন্সটা নিয়ে, আইটি তে কাজ করেছি, আইটি এক্সপেরিয়েন্সটা এখানে হয়তো 10% আমার এফেক্টিভ হয়েছে, বাট 90% ওটা পুরো আলাদা একটা ফিল্ড হয়ে আছে। কিন্তু আমি কেন বলবো কোর্স করে 6 মাসের কোর্স করে কেন একটা স্টার্টআপ না করা উচিত, একটু অন্তত কোনো এজেন্সি বা কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার। মানে আমি যে একটা কোম্পানি ফর্ম করবো, আমি হয়তো আইটি তে কাজ করেছি বা একটা অন্য থার্ড পার্টি কোম্পানিতে কাজ করেছি, কোথাও তো একটা অভিজ্ঞতা হয়েছে ক্লায়েন্টের সাথে ডিল করার, ওখানে বা একটা টিম ম্যানেজ করার, বা টিমে আমার সিনিয়র জুনিয়র সাথে কোঅর্ডিনেট করার। তো এই এক্সপিরিয়েন্সটা হওয়া দরকার। মানে আমি একদম স্টুডেন্ট কোর্স করলাম আর পরে একটা কোম্পানি ফর্ম করলাম, দেখো মিরাকেল হতেই পারে 10% কেসেসে, কিন্তু 90% কেসে ওটা কিন্তু মুখ থুবড়ে পড়ে যাওয়ার চান্স আছে। আমি সবসময় সাজেস্ট করবো যে কোনো স্টুডেন্ট একটা কোর্স করার পর একটা যে কোনো কোম্পানিতে জয়েন করুক, কাজটা একটু শিখুক, একটা কনফিডেন্স
গেইন করুক, তারপর সে স্টার্ট আপ করুক। এবং তাহলে কোথাও মনে হয় সেখানে যাদের হয়ে কাজ করছে মানে তাদের পোর্টফোলিওটাও তার নিজের পোর্টফোলিওর সাথে অ্যাড হচ্ছে, অনেকটা অ্যাড হচ্ছে। কিছু পোর্টফোলিও হয়তো খাতায় কলমে যদি অ্যাড নাও হয়ে থাকে, ওর মনের তো কনফিডেন্স তো অনেক বেড়ে যাচ্ছে না, সে তো একটা কনফিডেন্ট ফিল করবে যে আমি ক্লায়েন্টকে এটা বলবো যে এটা আমি যেমন আজকের ডেটে আমি বলতে পারি কিছু কিছু সাবজেক্ট কাজ করেছে, আমি সিরিয়াসলি বলতে পারি যে এই সাবজেক্টে কিরকম কস্ট পার লিড হবে, তার কি কনভার্সন হতে পারে, একটা আন্দাজ করতে। কারণ আমি মোটামুটি 100-এর উপর ক্লায়েন্টের সাথে সাবজেক্টের কাজ করে ফেলেছি। তো এখন নতুন আমার কাছে যা যা কোয়েরি আছে, সত্যি কথা বলতে আমি ওই সাবজেক্টের কাজ অলরেডি করে ফেলেছি। তো এটা একটা সুবিধা আমার হয়েছে। তো আমি এটা বলবো যে একটু টাইম দেওয়া উচিত নিজেকে, তারপর স্টার্ট আপ বা কোনো কোম্পানি ফর্ম করা উচিত। এআই কি সত্যি এই ফিল্ডটাকেও রিপ্লেস করতে পারে? নিশ্চয়ই পারে। মানে যেটা শুনছিলাম 2025-এর এন্ড থেকে যেটা শোনা যাচ্ছিল এবং 2026-এও সেটা কতটা অ্যালার্মিং তুই আমাকে বল, সেটা হচ্ছে যে মানে ডিজিটাল মার্কেটিং এ স্কোপ অনেকটা কমে আসবে, মানে এআই এর জন্য এআই রিপ্লেস করতে পারে। সত্যি কি তাই? ফ্যাক্টর নেই একদম। তুমি এটা সব ফিল্ডে, নট অনলি ডিজিটাল মার্কেটিং, সব ফিল্ডে। আমি কলেজে যখন পড়তাম, মানে এমসিএ যখন করতাম, তো লাস্ট সেমিস্টারে না আমাদের বিভিন্ন প্লেসমেন্ট থেকে দেখবে খুব ভালো ভালো পার্সেন্ট আসতো কলেজে, ঠিক আছে, তো প্লেসমেন্টের আগে। তো একটা কথা না আমার এখনো মনে আছে, বুঝলে, 2014 সালের কথাটা বলছি, আজ থেকে 12 বছর আগে, যে আমরা ইঞ্জিনিয়ার চাই না, আমরা এক্সপার্ট চাই, ঠিক আছে। তো ওই কথাটা কোথাও যেন আমার এখনো মনে থাকে যে এটা কিন্তু আজকে সিনারিও, গতানুগতিকে কিন্তু আজকে এটা কোনো ভ্যালু নেই। মানে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি, তোমার এক্সপার্টাইজ থাকতে হবে, তুমি এক্সপার্ট হও, মানে এভারেজ যদি হয়ে যাও তোমাকে এআই রিপ্লেস করবে, তুমি এক্সপার্ট হও, এআই তোমাকে রিপ্লেস করতে পারবে না। এআইটা কিন্তু মানুষই বানিয়েছে, সামথিং আ টুল, কিন্তু তোর যে এক্সপার্টাইজটা রয়েছে সেটাকে দিয়ে তোকে এগোতে হবে। একদম। আজকে তুমি বলো না, আজকে গ্রাফিক ডিজাইন এআই করে দিচ্ছে, কন্টেন্ট রাইটিং এআই করে দিচ্ছে, এমনকি রেগুলার পোস্টিং এআই করে দিচ্ছে, পোস্টিং থেকে লিড জেনারেট করা এআই করে দিচ্ছে, লিড যে আসছে লিডটাকে ফলো আপ করার জন্য যে কল যাচ্ছে ওটা এআই কল করছে। তো মানুষের কাজ তো অনেক কমে যাচ্ছে, এটা ফ্যাক্ট। কিন্তু আজকের ডেটে ভালো যে গ্রাফিক ডিজাইনার সে কিন্তু এখনো আছে, ভালো কন্টেন্ট রাইটার সে তাকে রিপ্লেস কিন্তু করতে পারছে না। কিন্তু এটা ফ্যাক্ট যে আমি সেই জায়গায় কনফিডেন্ট আছি যে এআই আমাকে সহজে রিপ্লেস করতে পারবে না, উল্টে এআই আমার কাজকে অনেক স্মুথ করে দিয়েছে, অনেক ফাস্ট করছে, এআই ভালো করছে, ঠিক আছে। কিন্তু অ্যাভারেজ হলে হবে না, এখন এক্সপার্ট হতে হবে। এবং এই যে অ্যাভারেজ হলে হবে না, এক্সপার্ট হতে হবে। এতজন এই কোর্স করছে, বেরোচ্ছে, ফিল্ডে কাজ করছে, কোথাও গিয়ে কি সুপারফিশিয়াল মানে একেবারে বটম লেভেলটা কি কোথাও গিয়ে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে? একটু তো হচ্ছে, এটা যে কোনো ফিল্ডে হচ্ছে দিদি, এটা শুধু আমাদের ফিল্ডে না। আর তুমি একটু আগে কোয়েশ্চেন করেছিলে যে ডিজিটাল মার্কেটিং স্যালারি কি হওয়া উচিত, রাইট? দেখো স্যালারিটাও ডিপেন্ড করছে, যে এখনকার চিন্তা ভাবনা অনেক কিছু বলতে যাচ্ছে। ইভেন তুমি বা আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের চিন্তা ভাবনা তুমি দেখবে আমরা ইন্টার্নশিপের জন্য পাগল হয়ে যেতাম, বা একটা কোথাও কাজে শুরু করার জন্য। আমি নিজে দেখেছি এখন ভালো ভালো কলেজে আমার ক্লায়েন্ট আছে, তো ওখানের প্লেসমেন্ট অফিসার আমাকে এটা বলে যে আমি একটা কোম্পানিতে পাঠাচ্ছি 10টা স্টুডেন্টকে শর্টলিস্ট করে ইন্টারভিউর জন্য, তার মধ্যে 6 জন বলছে আমি ব্যাঙ্গালোরে অমুক স্যালারিতে কাজ করতে পারবো না, আমি এটা বাড়ি থেকে ডিস্টেন্স হয়ে যাচ্ছে, আমি এখানে, মানে তার ক্রাইটেরিয়া ভর্তি, ঠিক আছে। কিন্তু এটা আজকের ডেটে বেশি হয়ে গেছে ক্রাইটেরিয়া। এখন মানে কোম্পানি তো চাইছে ভাই তুমি জয়েন করো, কাজ প্রচুর আছে, এখন শেখার থেকেও বেশি প্রথম থেকে স্যালারি সবাই খুঁজছে ভালো করে, ঠিক আছে। আর স্যালারিটা ডিপেন্ড করছে, কেন বললাম তোমাকে, দুরকম হয়। আজকে 2026 এসে ডিজিটাল মার্কেটিং মানে শুধুমাত্র আমি যে কিছু নিয়ে পড়াশোনা করলাম, ডিজিটাল মার্কেটিং এর সমস্ত কোর্স করে নিলাম, এটা হয় না। এমবিএ তে এখন স্পেশালাইজেশন হয়ে গেছে। আমার কাছে যত যে সিবি আছে, মোর দেন 80% সিবি তারা হচ্ছে এমবিএ স্টুডেন্ট, মোর দেন 80%। তাহলে আজকে কম্পিটিশনটা বেড়ে গেছে। কিন্তু মানে আজকের ডেটে আমি যা কিছু নিয়ে গ্রাজুয়েশন করলাম আর ডিজিটাল মার্কেটিং 6 মাসের কোর্স করলাম, আমি নয়, তাকে কম্পিট করছে কিন্তু একটা এমবিএ স্টুডেন্ট যে অলরেডি 14 লাখ 15 লাখ টাকা খরচা করে ওখানে বসে আছে, ঠিক আছে। তাহলে তার স্যালারিটা একটা ডিফার করছে। এবার সেখানে হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। তো তাও একটা মানে মিনিমাম যদি রেঞ্জ বলি, ছোট বা মিডিয়াম সাইজ কোম্পানি কলকাতাতে যদি আমি বলি, আর যদি নর্মাল ব্যাকগ্রাউন্ডে কোনো স্টুডেন্ট হয় 6 মাসের কোর্স বা 1 বছর কোর্স করে শুরু করে, 10, 12, 15 কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এমবিএ হলে সেটা 20+ হয়, ঠিক আছে। তবে হ্যাঁ, যদি ভালো এক্সপিরিয়েন্স করতে পারে, আমার মনে হয় উইদিন 4 to 5 ইয়ার্স সে অ্যাবাভ 40 to 50,000 স্যালারি কলকাতায় এমনি পাবে। What is the power of digital marketing and what is the dark side? পাওয়ার হচ্ছে পুরোটাই, ঠিক আছে, পুরোটাই। তুমি যা দেখছো, ইভেন তুমি যা দেখছো, এমনকি তুমি মোবাইলে এত অ্যাড আসছে, এটা তো পুরো পাওয়ার, ঠিক আছে। মানে যা কিছু হচ্ছে সবকিছুই পাওয়ার।
ডার্ক সাইড হচ্ছে মানে কি বলতো, আজকে যে কিছু আজকে বিজ্ঞান এগোচ্ছে, হুম, বিজ্ঞান ভালো কিছু করছে তো খারাপও কিছু করছে তার জন্য। হুম, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ইভেন আমরা নিজেরা দেখেছি, আজকে তুমি গুগলে তুমি কিছু সার্চ করছো, মানে কি আমরা সার্চ করলে যে ওপরে আসছে, এই যে র্যাঙ্ক করাটাকে এটা কি বলে গুগল সার্চ এর মাধ্যমে নিয়ে আসছে, হুম, এসইওর মাধ্যমে নিয়ে আসছে। বাট তুমি তো অ্যাজ এ ইউজার জানো না যেটা অ্যাকচুয়ালি সঠিক মানুষটা অ্যাড দিচ্ছে কিনা। তুমি একটা হোটেল সার্চ করছো কোথাও বুকিং করার জন্য, হুম, তুমি তো ফার্স্টে তো XYZ হোটেল লিখে সার্চ করছো, প্রথমে একদম। চলে এলো, তুমি কি করলে ফার্স্টে কলিং নাম্বারে বুক করলে, টাকা দিয়ে দিলে অ্যাডভান্স। একদম, কিন্তু আমরা ওটা অ্যাকচুয়ালি XYZ, এপিসোড করেওছি এই নিয়ে। ইভেন ওটা কিন্তু XYZ প্রচুর থেকে মানুষ কিন্তু ফ্রড নয়। হচ্ছে। ঠিক আছে, ইভেন আমি হসপিটালের নাম বলছি না, আমার হুম, নিজের ক্ষেত্রে হয়েছে। আমি গুগলে সার্চ করেছি একটা হসপিটালের নাম লিখে, তো আমি গুগলে সার্চ করার পর পেয়েছি। হুম, যেটা হয়, এমার্জেন্সিতে কল করে নিয়েছি, কল করে কথার টোন দেখে বুঝতে পারছি কোথাও একটু অদ্ভুত লাগছে। উনি বলছেন আপনি ওকে 500 টাকা দিয়ে দিন, হুম, তারপর আমি আমি কোন ডাক্তার অ্যাভেলেবেল আছে বলবো। আমি এটা কি ধরনের কথা, আমি একটা হসপিটালে বুক, যেটা হয় জেনারেলি, হুম, হুম। তো আমি পরে একটু ক্রস চেক করে দিলাম, এটা পুরো আলাদা একটা ওয়েবসাইট থেকে কলটা আসছে, কিন্তু ওই হসপিটালে আমি অ্যাড রান করে দিচ্ছি। তো এটা একটু সাবধানে থাকা উচিত। এটা শুধুমাত্র যে কোনো বিজনেসম্যান না, যে কোনো অডিয়েন্সকে আমি বলবো, গুগলে সার্চ করলে বা ফেসবুক অ্যাড দেখে প্রতারিত হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। অনেক বেশি। একটু ক্রস চেক করে নেওয়া উচিত, 10 মিনিট সময় দিয়ে ভালো করে দেখে ট্রাস্ট করা উচিত। একটা প্রশ্ন তো সবার মনে থাকে যে আমি আমার ব্র্যান্ড প্রমোট করতে চাইছি, কিন্তু আমাকে কতটা খরচ করতে হবে। তো বেসিক কত খরচ করে একজন তার ব্র্যান্ডকে প্রমোট করতে পারে থ্রু ডিজিটাল মার্কেটিং? তারপর এখানে কি বলতো, সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, ঠিক আছে। এখানে তুমি চাইলে 5,000 টাকা থেকেও শুরু করতে পারো, আচ্ছা। তুমি 10,000 20,000 থেকেও শুরু করতে পারো। কিন্তু আগে যে বিজনেসম্যান তাকে বুঝতে হবে তার নিড কি আছে, হুম, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে তুমি একটা সুবিধা কি, হুম, যে তুমি কম খরচে যখন কাজটা করতে চাইবে তখন কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। আমাদেরকে অনেকে এই হুম, প্রশ্নটা হুম, করে হুম, হুম, যে আমাকে অমুক জন বলছে 2,000 টাকা, আপনি কেন এটা 10,000 টাকা রেট করছেন, ঠিক আছে। উনি কিন্তু দেখছেন না 2,000 টাকা 10,000 টাকা ডিফারেন্সটা কাজে কোথায় আসছে। তো এটা আমাদের পক্ষে বোঝানো সম্ভব না, হুম, ওনার পক্ষে বোঝা সম্ভব না। আমি তবু সাজেস্ট করব যে আপনারা যখন কোনো জায়গায় খরচ করবেন বা খরচ করার কথা ভাববেন, একটু ওনাদের কাজ দেখুন, পোর্টফোলিও দেখুন, হুম, ডিফারেন্সটা নিয়ে তৈরি করুন। তবে হ্যাঁ, কম খরচে সম্ভব। আপনি একটা 10,000 টাকা বাজেটে বা 5,000 টাকা বাজেটে আপনি ট্র্যাডিশনাল মার্কেটিং এ যতজন মানুষের রিচ করতে পারবেন, হুম, তার থেকে অনেকটাই বেশি রিচ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। তবে হ্যাঁ, এতটাও মানে ওটাকে নিচে করবেন না, 500 টাকা 400 টাকা এটা করবেন না। কেন, এতে কি হয়, আপনি ফ্রড হওয়ার চান্স তৈরি হবে। তো হুম, সে আপনার কাছে 500 টাকায় কাজটা করবে, 500 টাকা নিয়ে কিন্তু ফোন সুইচ অফ থাকছে। তো এটাও যাতে না হয়, একটা মোটামুটি লিমিট অবধি রেখে হুম। বার্গেন করা উচিত বা কস্ট এফেক্টিভ ওয়েতে করা উচিত। তবু বলবো ট্র্যাডিশনাল মার্কেটের থেকে অনেক কম খরচে আপনি খুব সঠিক ওয়েতে প্রমোশন করতে পারবেন। থ্যাংক ইউ সৌরভ। অনেক কিছু জানলাম এবং আমার মনে হয় যারা দেখলো, যারা আগামী দিনে ডিজিটাল মার্কেটিং আসতে চাইছে বা যারা নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করতে চাইছে, অনেক প্রশ্নের উত্তর আজ এখান থেকে পেয়ে গেল। থ্যাংক ইউ, তোমাকেও অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং একই সঙ্গে সেই একই কথা বলবো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, কারণ খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে আরো ভালো গেস্ট আমরা আনতে পারবো এবং আরো ভালো এপিসোড আপনাদেরকে উপহার দিতে পারবো।